সো আপনাদের আজকে কিছু টপিক আপনাদের দেখায় যে ওটা শেষ হয়ে যাবে আজকে আপনাদের, এবং আপনাদের কার কি সমস্যা সেটা আপনারা কোশ্চেন করবেন। তো তার আগে আপনাদের দেখাবো যে আপনার ব্যাংক রিকনসিলেশনটা আপনার যখন ম্যাচিং হয়ে যাওয়ার পরে আপনার সেই রিকনসিলেশনটা কমপ্লিট কিভাবে করবেন, বা ম্যাচিং হয়ে যাওয়ার পরে আপনার কি কাজ হবে। সো আমি সেভিংস অ্যাকাউন্টটা দিয়ে দেখাই। ধরে আমার আপনাদের ব্যাংক ম্যাচিং হয়ে গেছে জেরোতে আপনার ম্যাচিং হয়ে যাওয়ার পরে জাস্ট রিপোর্টটা আপনাকে করতে হয়, রিপোর্টটা বের করে আপনাকে সেটা ক্লায়েন্টকে দিতে হয় বা রিপোর্টটা পাবলিশ করতে হয়, এতটুকুই। এখন আপনার যখন রিকনসিলেশনটা হয়ে যাবে, ম্যাচিং হয়ে যাবে, তখন আপনার অ্যাকাউন্ট ট্রানজেকশন এখানে আসবেন। এইখানে আসার পরে দেখবেন যে স্ট্যাটাস, এই স্ট্যাটাস অপশনে দেখবেন যে আপনার সবগুলো ট্রানজেকশন এখানে কি লেখা থাকবে, রিকনসাইল লেখা থাকবে। যদি দেখেন যে এইখানে কোনো ট্রানজেকশনে রিকনসাইল লেখা নাই, তাহলে আপনি বুঝবেন যে আপনার ওই ট্রানজেকশনটা ম্যানুয়ালি কি করা হয়েছে, ম্যানুয়ালি এই ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করা হয়েছে। মানে আপনার ব্যাংকের সাথে আপনার বিল, ইনভয়েস বা যেটাই হোক না কেন ব্যাংকের সাথে ম্যাচিং হয় নাই, সেটা ম্যানুয়ালি করা হয়েছে। যদি দেখেন যে এরকম কোনো আনরিকনসাইল লেখা, তাহলে আপনি সেটা ওপেন করবেন, ওপেন করে দেখবেন যে এটা কি আপনার আদৌ এই ব্যাংকের মাধ্যমে পেমেন্ট হবে কিনা। যদি পেমেন্ট হয়, তাহলে আপনাকে দেখতে হবে যে আপনার ওই ট্রানজেকশনটা মানে ব্যাংকে কোথায় আছে, বা আপনার ব্যাংকে ওই ট্রানজেকশনটা হয়তো অন্য কোনো বিলের সাথে ভুলভাবে ম্যাচিং হয়ে আছে কিনা, সেটা আপনাকে ওই অ্যামাউন্টটা কি করতে হবে, এখানে খুঁজে বের করতে হবে, এবং সেই ডেসক্রিপশন এখানে খুঁজে বের করতে হবে। এখন আপনি যদি দেখেন যে আপনার কি সেটা একদমই টোটালি ভুল, মানে আপনার পেমেন্ট আপনার এই ব্যাংকের মাধ্যমে হবে না, তাহলে কি হবে, যদি দেখেন যে আপনার পেমেন্টটা এই ব্যাংকের মাধ্যমে হবে না, যেটা দেখবেন যে আনরিকনসাইল্ড লেখা, সেই ট্রানজেকশনটা যে সিলেক্ট করবেন, এইখানে সিলেক্ট করে আপনি রিমুভ অ্যান্ড রিডো করবেন। এই রিমুভ অ্যান্ড রিডো করলে কি হবে, রিমুভ অ্যান্ড রিডো করলে শুধুমাত্র পেমেন্টটা ডিলিট হয়। মানে আমরা জানি কি, আমরা যখন কোনো বিলটা যখন আমরা ম্যাচিং করি, তখন সেই বিলটা কিন্তু পেমেন্ট হয় এবং একটা অটোমেটিক একটা পেমেন্ট ক্রিয়েট হয়। তো আপনি যখন রিমুভ অ্যান্ড রিডো করবেন তখন শুধুমাত্র সেই পেমেন্টটা ডিলিট হবে, আর বিল আবার আগের অবস্থায় চলে যাবে। মানে আপনার বিল বাকি আগের অবস্থায় কি হয়ে যাবে, আপনার চলে যাবে, শুধুমাত্র পেমেন্টটা আপনার কি হবে, ডিলিট হবে। সো এটা আপনাকে রিকনসিলেশন করার পরে আপনার রিপোর্ট রান করার আগে এই জিনিসটা চেক করতে হবে যে আপনি যে কয় মাসের বা যতগুলো রিকনসিলেশন করবেন ততগুলো আপনার সবগুলো রিকনসাইল আছে কিনা। এখন এখানে দেখলাম সবগুলো রিকনসাইল। তো এখন কি করতে হবে, এখন আপনার জাস্ট রিকনসিলেশন রিপোর্টটা রান করে ক্লায়েন্টকে দিবেন। কিভাবে রান করবেন, এই যে দেখেন এখানে লেখা আছে রিকনসিলেশন রিপোর্ট, এখানে দেখেন কি লেখা, রিকনসিলেশন রিপোর্ট। তো রিপোর্ট রান করার আগে একটা জিনিস আপনার মাথায় রাখবেন, সেটা হলো ওপেনিং ব্যালেন্স। ওপেনিং ব্যালেন্সটা কিন্তু আপনার লাইফে কিন্তু একবারই এন্ট্রি করতে হয়। আপনার ওপেনিং ব্যালেন্স একটা ব্যাংকের লাইফে একবারই এন্ট্রি করতে হয়। যদি ক্লায়েন্ট এর আগে ওপেনিং ব্যালেন্স এন্ট্রি করে, বা সে যদি আপনার কি করে রিকনসাইল এর আগে করে থাকে, তাহলে অবশ্যই সে ব্যালেন্স এন্ট্রি করে রেখেছে। কিন্তু যদি কোনো ক্লায়েন্ট আপনার কি করে ওপেনিং ব্যালেন্স এন্ট্রি না করে, আপনি নতুন তার রিকনসিলেশন করতেছেন, আপনি তার রিকনসিলেশন করতেছেন, এর আগে কেউ রিকনসিলেশন করে নাই বা ক্লায়েন্ট রিকনসিলেশন করে নাই,
এই জন্য ওপেনিং ব্যালেন্সও সেট করে নাই, আপনি নতুন। এখন আপনারা ধরেন আপনি যে কয় মাসের কাজ করতেছেন, আপনি যে মাস থেকে কাজ করতেছেন সেই মাসের ধরেন আপনাদের এই কোম্পানির কাজ জানুয়ারি মাসের 1 তারিখ থেকে। ওপেনিং ব্যালেন্সের ডেট বা ওপেনিং যে ব্যালেন্সটা, সেই ব্যালেন্সটা কিন্তু আপনার যে তারিখ থেকে আপনি কাজ শুরু করবেন বা রিকনসিলিয়েশন করা শুরু করবেন তার আগের যে তারিখ, ওই তারিখে আপনার ব্যাংকের কিন্তু একটা ব্যালেন্স থাকে। ব্যাংকে কিন্তু প্রতি তারিখে প্রতিদিনের কিন্তু একটা ব্যালেন্স থাকে। এখন আপনি যে তারিখের কাজটা করতেছেন বা যে তারিখ থেকে আপনি কাজটা শুরু করেছেন সেই তারিখের আগের দিন, আগের তারিখ যেটা, সেই তারিখের যে ব্যালেন্স সেটাই হবে আপনার ওপেনিং ব্যালেন্স। এখন আপনাদের কিন্তু এই কোম্পানির কাজ হচ্ছে জানুয়ারি মাস থেকে, আপনাদের কি হচ্ছে এই কোম্পানির কাজটা কি হচ্ছে জানুয়ারি মাস থেকে, তাহলে আপনার ডিসেম্বরের 31 তারিখ আপনার কি হবে ওপেনিং ব্যালেন্সের আপনার ডেট। এটা হলো নিয়ম যে আপনি যে তারিখ থেকে কাজ শুরু করবেন তার একদিন পিছনে যে তারিখ সেইটা হবে আপনার ওপেনিং ব্যালেন্সের কি আপনার ডেট। এখন জেরোতে ওপেনিং ব্যালেন্স কিভাবে সেট করতে হয়, জেরোতে ওপেনিং ব্যালেন্স কিভাবে সেট করতে হয়, এই ওপেনিং ব্যালেন্সটা কিন্তু আপনার আমি তো বললাম যে আপনার শুরুতেই কিন্তু সেট করতে হয়, কিন্তু অনেক সময় যদি দেখেন যে ক্লায়েন্ট সেট করে নাই বা সে রিকনসিলিয়েশন করে নাই, আপনাকে তখন করতে হবে। কারণ ওপেনিং ব্যালেন্স সেট না করলে কিন্তু আপনার ব্যালেন্স মিলবে না, কারণ ব্যাংকে কিন্তু একটা অল টাইম কিন্তু একটা ব্যালেন্স প্রতিদিন থাকে। এখন আপনি ওপেনিং ব্যালেন্স কিভাবে সেট করবেন, অ্যাকাউন্টিং থেকে অ্যাডভান্স অপশনে যাবেন, অ্যাডভান্স অপশনে যাওয়ার পর নিচে দেখেন লেখা আছে কনভার্সন ব্যালেন্স, এখানে কি লেখা কনভার্সন ব্যালেন্স, এইখানে আপনি ক্লিক করবেন। এই কনভার্সন ব্যালেন্স এইটার কিন্তু কাজ দুইটা, এই কনভার্সন ব্যালেন্স এটার কাজ কিন্তু দুইটা। এর আগে একজন কোশ্চেন করেছিল যে ক্লায়েন্ট যদি প্রিভিয়াস কোনো অ্যাকাউন্টিং সফটওয়্যার থেকে শিফট হয় বা মাইগ্রেট হয়, তাহলে নতুন যে সফটওয়্যারে সে যাবে সেই সফটওয়্যারে তার যে ব্যালেন্সগুলা, তার যে সে পুরাতন যে সফটওয়্যার সে ইউজ করেছে সেই সফটওয়্যারে যে অ্যাকাউন্টগুলো ছিল সেই অ্যাকাউন্টের যে ব্যালেন্স, সেই ব্যালেন্সগুলো জেরোতে কিভাবে এন্ট্রি করতে হয়, ওই ব্যালেন্সগুলো আপনার জেরোতে এই যে কনভার্সন ব্যালেন্স এইখানে আপনার এইভাবে কি এন্ট্রি করতে হয়। আপনার যদি কোনো ক্লায়েন্ট ধরেন আপনার একটা ক্লায়েন্ট সে আপনার ডিসেম্বর পর্যন্ত কুইক বুকস ইউজ করছে বা কুইক বুকস ইউজ করবে, জানুয়ারি মাস থেকে সে জেরো ইউজ করতে চাচ্ছে বা জেরো ইউজ করবে। এখন যেহেতু সে একটা সফটওয়্যার সে অলরেডি ইউজ করছে, তার তো একটা অ্যাকাউন্টিং একটা ব্যালেন্স তো থাকে, প্রতিটা অ্যাকাউন্টের একটা ব্যালেন্স তো অবশ্যই থাকে। এখন কি করতে হবে, সর্বপ্রথম সেই ক্লায়েন্টের একদম ডিসেম্বর মাস পর্যন্ত যাবতীয় সবকিছু আগে কমপ্লিট করতে হবে তার এক কুইক বুকসে। কমপ্লিট করার পরে একদম ডিসেম্বরের 31 তারিখে যে রিপোর্টটা বের হবে, রিপোর্টটা কোনটা, ট্রায়াল ব্যালেন্স। কারণ একটা ট্রায়াল ব্যালেন্সে কিন্তু আপনার সব অ্যাকাউন্টের ডেবিট ক্রেডিট অ্যামাউন্ট সেখানে শো করে। আপনার প্রফিট অ্যান্ড লসে কিন্তু শুধুমাত্র এক্সপেন্সগুলো শো করবে আর ব্যালেন্স শিটে শুধুমাত্র আপনার অ্যাসেট লাইবিলিটিগুলো শো করে, কিন্তু একটা ট্রায়াল ব্যালেন্সে আপনার অ্যাসেট লাইবিলিটি তারপর ইনকাম এক্সপেন্স সবকিছু কিন্তু আপনার ডেবিট ক্রেডিট অ্যামাউন্ট আকারে কিন্তু শো করে। সো আপনার তখন কি করতে হবে, ওই ক্লায়েন্টের কাছ থেকে তার ডিসেম্বর মাসের একদম লাস্ট তারিখের কি নিতে হবে, ট্রায়াল ব্যালেন্সটা নিতে হবে। সেই ট্রায়াল ব্যালেন্স দেখে আপনার কি করতে হবে, সর্বপ্রথম কাজ হবে মানে এটা হলো যদি কোনো ক্লায়েন্ট আপনার কি হয় অন্য কোনো অ্যাকাউন্টিং সফটওয়্যার থেকে শিফট হয়ে জেরোতে আসে, তাহলে আপনার প্রথম কাজ হবে প্রতিটা অ্যাকাউন্টের ওপেনিং ব্যালেন্সটা অ্যাড করা। সো আমি এখানে শুধুমাত্র ব্যাংকেরটা অ্যাড করে দেখাবো, কিন্তু আপনাদের জিনিসটা আমি বলে রাখতেছি যে এখানে ওপেনিং ব্যালেন্সটা কিভাবে সেট করতে হয়। সো আপনার কাজ কি হবে, আপনি কনভার্সন ব্যালেন্সে আসবেন, ব্যালেন্সে এসে সর্বপ্রথম আপনার কি করতে হবে, আপনার এখানে সর্বপ্রথম আগে ডেট দিতে হবে, ডেটটা আপনি কিভাবে দিবেন, এই যে দেখেন কনভার্সন ডেট, এইখানে আপনি ক্লিক করবেন। এখন আপনি কোন সাল, এখানে আপনি
20 সাল, 20 সালে কোনটা আপনার ডিসেম্বর, কিন্তু এইখানে আপনার দেখেন সরি 20 সালের জানুয়ারি হবে। দেখেন আমি যখন এইখানে দিয়েছি জানুয়ারি, ইয়ার দিয়েছি 2020, তখন দেখেন আমার ওপেনিং ব্যালেন্স কিন্তু সেট হবে 31 ডিসেম্বর 2019 সালে। আমার কিন্তু এটাই দরকার, কারণ আমি আপনাদের কি বলেছি যে আপনি যে মাস থেকে বা যে তারিখ থেকে কাজ শুরু করবেন, যে মাস থেকে কাজ শুরু করবেন ওই মাসের আপনার কি আগের যে তারিখটা হবে সেইটা হবে আপনার ওপেনিং ব্যালেন্সের ডেট। তো এখন দেখেন আমার এখানে আমি তো জানুয়ারি মাস থেকে কাজ শুরু করেছি, তাহলে আমার ওপেনিং ব্যালেন্সের ডেট কত হওয়া উচিত? 31 ডিসেম্বর 2019। তো দেখেন আমি যখন এখানে জানুয়ারি দিয়েছি, এখানে দিয়েছি 2020, নিচে কিন্তু আমার এখানে শো করছে যে আপনার এখানে 31 ডিসেম্বর 2019, তার মানে হ্যাঁ এটা আমার ঠিক আছে। দেখেন আমি যদি এখানে ফেব্রুয়ারি দিতাম, আমি এখানে ফেব্রুয়ারি দেওয়ার কারণে দেখেন 31 জানুয়ারি হয়ে গেছে, মানে আপনি কিন্তু এখানে দেখতে পাবেন যে আপনার আসলে কত ডেট হবে। সেখানে যদি কেউ ভুলও করেন বা যদি কারো ভুলও হতে থাকে কোনো সমস্যা নেই, কারণ আপনি এখানে কিন্তু দেখতে পাচ্ছেন। আপনার জাস্ট মনে রাখতে হবে যে আপনার এন্ডিং ডেটটা কত হবে, সেটা আপনি মনে রাখবেন, যে আপনি আপনার মতো করে এখানে দিবেন, এখানেই কিন্তু সেটা শো করবে। তো এখানে দেখেন আমার দরকার হলো 31 ডিসেম্বর 2019 সাল দরকার, তো আমি এখানে দিলাম, এখানে আমি আসছি দিয়ে এটাকে সেভ দিব। এখন দেখেন আমি এইখানে যত আমার এখন ক্লায়েন্ট ওই যে তার ট্রায়াল ব্যালেন্সটা আমাকে দিয়েছে, তার ট্রায়াল ব্যালেন্সগুলো দেখে আমাকে কি করতে হবে, এইখানে তার কোন অ্যাকাউন্ট ডেবিট না ক্রেডিট সেটা আমার এখানে অ্যামাউন্ট বসাতে হবে। এখানে আমার কি করতে হবে, অ্যামাউন্ট গুলো বসাতে হবে। অ্যাড লাইনে ক্লিক করে এখানে আপনার এই যে চার্ট অফ অ্যাকাউন্টস গুলো এখানে আপনি যদি না থাকে এখানে ক্রিয়েট করতে পারেন, অ্যাড নিউ বাটনে ক্লিক করে আপনি ক্রিয়েট করতে পারবেন। সো এইভাবে কিন্তু আপনার কি করতে হয়, ক্লায়েন্টের একটা ওপেনিং ব্যালেন্স সেট করতে হয়। এটা কিন্তু সর্বপ্রথম কাজ যদি কোনো ক্লায়েন্ট আপনার অন্য অ্যাকাউন্টিং সফটওয়্যার থেকে আরেকটা অ্যাকাউন্টিং সফটওয়্যার শিফট হয়, তাহলে এইটা হলো আপনার ওপেনিং ব্যালেন্স সেট করার হলো সিস্টেম। এই জেরোতে এইভাবে সেট করতে হয়। এখন আমি এখানে শুধুমাত্র সেভিংস অ্যাকাউন্টের যে ওপেনিং ব্যালেন্স সেটা আমি সেট করব। এখানে এখানে শুধুমাত্র আমি কি করব, সেভিংস অ্যাকাউন্টের ওপেনিং ব্যালেন্সটা আমি সেট করব। এই ওপেনিং ব্যালেন্স কিন্তু আপনার লাইফে বা জীবনে কিন্তু একবারই সেট করতে হয়। ওপেনিং ব্যালেন্স কিন্তু কি করতে হয়, জীবনে কিন্তু একবারই সেট করতে হয়, একবার সেট করলে হয়ে যায়। তো দেখেন আমি এখানে সেট করব, আমি ধরলাম যেটা আমার 100 টাকা ডেবিট। এখন ডেবিট মানে আমার এই অ্যাকাউন্টে টাকা ছিল বেশি, এই কারণে ডেবিট। যদি আমার টাকা যদি কম ছিল, যদি মাইনাস থাকতো, তাহলে আমি এখানে ক্রেডিটে দিতাম। সো আমি এখানে দিলাম ডেবিট, দিয়ে এটাকে আমি সেভ বাটনে ক্লিক করে দিলাম। এখন দেখেন আপনি যখন সেভ বাটনে ক্লিক করবেন, এখন যদি আপনি আপনার সেই ব্যাংকে যান, আপনি যদি আপনার সেভিংস অ্যাকাউন্টে যান, তাহলে দেখবেন যে এখানে আপনার 100.88 শো করতেছে। দেখেন আপনার আগে কিন্তু এখানে ছিল 0.88, এখন হয়ে গেছে কত, 100.88। এখানে কি হয়ে গেছে, আপনার এখন ওপেনিং ব্যালেন্সটা এখানে আপনার সেট হয়ে গেছে। তাহলে আপনার ওপেনিং ব্যালেন্স কি করতে হয়, আপনার কিন্তু একবারই জীবনে তো আমি এখন সেট করলাম, আমার আর ধরেন এই কোম্পানি বা এই ক্লায়েন্টের আর আজীবন ওপেনিং ব্যালেন্স সেট করতে হবে না, কারণ ব্যালেন্স একবারই সেট হয়। সো আপনার ওপেনিং ব্যালেন্স যখন সেট হয়ে গেছে, এখন আপনার রিকনসিলিয়েশন রিপোর্টটা আপনি তৈরি করবেন, পাবলিশ করবেন। কিভাবে করবেন, এই যে দেখেন এখানে লেখা আছে রিকনসিলিয়েশন রিপোর্ট, এইখানে ক্লিক করবেন। দেওয়ার পরে এখন দেখেন আপনার এইখানে রিকনসিলিয়েশন সামারি থেকে রিকনসিলিয়েশন স্টেটমেন্ট এখানে যাবেন, ব্যাংক স্টেটমেন্ট এখানে যাবেন, গিয়ে এখানে আপনি ডেট দিবেন যে আপনি কোন ডেট থেকে কোন ডেট পর্যন্ত রিপোর্ট মানে এখানে রান করবেন। আমি এখানে দিব হলো আপনার জানুয়ারি 1, 2020 থেকে জুন 2030 আমি দিয়ে এটাকে আপডেট করব। এই যে দেখেন আমার এটা চলে আসছে, আমার দেখেন ব্যালেন্স হলো 188। সো আমার এখানে দেখেন এই যে এক্সপোর্ট, আপনি যদি সেভ অ্যাজ
এখানে এক্সপোর্ট করেন তাহলে এই রিপোর্টটা আপনার এক্সপোর্ট হবে। আমি এখন এটাকে পাবলিশ করব। আমি কি করব, এটাকে পাবলিশ করব, কারণ আমার এখানে সবকিছু অল ওকে। এই যে দেখেন সেভ অ্যাজ, এখানে ড্রপডাউনে ক্লিক করলে এখানে দেখেন ড্রাফট, পাবলিশড, কাস্টম। আমি এখানে পাবলিশড অপশনে ক্লিক করব, পাবলিশড। আপনি যখনই পাবলিশ অপশনে ক্লিক করবেন তখন দেখেন আপনি যে রিপোর্টটা তৈরি করবেন সেই রিপোর্টে আপনি কিন্তু চাইলে একটু স্টাইলিশ রিপোর্ট তৈরি করতে পারেন। দেখেন আপনার রিপোর্টের প্রথমে একটা কভার পেজ, আপনি যদি এখানে ইনক্লুড কভার পেজে ক্লিক করেন তাহলে আপনার যে রিপোর্টটা তৈরি হবে সেই রিপোর্টের প্রথমে একটা কভার পেজ তৈরি হবে। আপনি যদি এখানে টিক মার্ক দেন, দেখেন কভার পেজে প্রথমে কি থাকবে, টাইটেল ব্যাংক রিকনসিলিয়েশন, তারপর আপনার সেই কোম্পানির নাম, কবে সেটা পাবলিশ করা হচ্ছে, কয় তারিখে সেটা এখানে শো করতেছে। এখন দেখেন এখানে আপনি চাইলে আপনার নামটাও এখানে দিতে পারেন যে কে প্রিপেয়ার করেছে রিপোর্টটা। ওকে, এখন আপনি চাইলে কন্টেন্ট পেজ একটা ইনক্লুড করতে পারেন। এখন দেখেন এখানে 3টা কন্টেন্ট আছে। কি কি কন্টেন্ট আছে? ব্যাংক রিকনসিলিয়েশন সামারি, ব্যাংক স্টেটমেন্ট এক্সেপশন। সো এই দুইটা তো ইজি, আপনারা বুঝতেই পারতেছেন, যেটা আপনার সামারি আকারে দেখাবে, এটা আপনার পুরো ব্যাংক স্টেটমেন্ট দেখাবে। এইটা আসলে কি? এইটা হলো আপনি যে কয় মাসের রিকনসিলিয়েশন করতেছেন ওই কয় মাসের মধ্যে যদি কোনো ট্রানজ্যাকশন, অনেক সময় কি কোনো ট্রানজ্যাকশন যদি ভুল হয়ে যায়, যদি কোনো ট্রানজ্যাকশন ভুল হয় তাহলে আমরা সেটা ডিলিট করি বলতে মানে হয়তো আপনার স্পিন্ড হবে, আপনার হয়তো রিসিভ মানি হিসেবে এন্ট্রি হয়ে গেছে, রিসিভ মানি হিসেবে আপলোড হয়ে গেছে, আপনি সেই ট্রানজ্যাকশনটা কি করলেন, সেই ট্রানজ্যাকশন আপনি ডিলিট করে দিলেন। তাহলে এই যে আপনার ডিলিট হয়ে যাওয়া, যেটা আপনি যেগুলো করেছেন ট্রানজ্যাকশন, সেই ট্রানজ্যাকশনগুলো আপনার কি এই পেজে শো করবে। এখন আপনি চাচ্ছেন যে আপনি এটা শো করাতে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু অনেক সময় হয় কি, অনেক সময় যদি আপনি কোনো ট্রানজ্যাকশন ডিলিট করে ফেলেন, এখন আপনি চাচ্ছেন না যে আমি এটা ক্লায়েন্টকে দেখাবো, ক্লায়েন্টের রিপোর্ট এটা থাকবে, তাহলে আপনি এখানে ক্লিক করে এটাকে আপনি ডিলিট করে দিবেন। এটা আপনি এখান থেকে ডিলিট করে দিবেন বা এক্সক্লুড করে দিবেন, যে কোনো একটা করলেই হবে। সো আমি এখান থেকে ডিলিট করে এটা একদম আউট হয়ে যাবে, একদম এটা আউট হয়ে যাবে। এটা দেওয়ার পর এখন আপনি সেভ বাটনে ক্লিক করেন, আপনার রিপোর্টটা কিন্তু দেখেন এখন পাবলিশড হয়ে গেছে। এখন আপনি এই রিপোর্টটা এখান থেকে এক্সপোর্ট করেন পিডিএফ আকারে। এই পিডিএফ ফাইলটা এখন আমি যদি ওপেন করি তাহলে দেখবেন যে প্রথমে হলো এটা হলো আমার কভার পেজ, তারপর এটা হলো আমার কন্টেন্ট পেজ, এখন এটা হলো আমার সামারি, এটা হলো আমার ব্যাংক স্টেটমেন্ট। তো এখানে দেখেন আমার সেই এক্সেপশন ওইটা নাই এখানে, কারণ এটা আমি ডিলিট করে দিয়েছি। সো এইটা হলো রিপোর্ট, এই রিপোর্টটা আপনি ক্লায়েন্টকে দিয়ে দিবেন। আপনার এটা কিন্তু, এই রিপোর্টটা কিন্তু পাবলিশড হয়ে গেছে। এখন অনেকের কোশ্চেন হতে পারে, ভাই পাবলিশড হয়ে যাওয়ার পরে কি আমি এই রিপোর্টটা কি, যদি কোনো ভুল হয় রিকনসিলিয়েশন, তাহলে কি ঠিক করতে পারবো? হ্যাঁ, আপনার যদি রিকনসিলিয়েশনে কোথাও ভুল হয় আপনি ইজিলি ঠিক করতে পারবেন, এখানে কোনো সমস্যা হয় না। তবে আপনি যখনই ঠিক করবেন তখন আপনি নতুন রিপোর্টটা আপনি ঠিক করলে হয়তো আপনার আরেকটা রিপোর্ট জেনারেট হবে। আপনি যখন ঠিক করবেন তখন আরেকটা নতুন রিপোর্ট আপনি পাবলিশ করবেন, মানে যেটা লেটেস্ট, সেই রিপোর্টটা আপনি আবার এই সেম ওয়েতে কি করবেন, পাবলিশ করবেন। এখন রিপোর্টটা যে আপনার দেখেন পাবলিশ হয়েছে, আপনি অ্যাকাউন্টিং থেকে রিপোর্টসে যাবেন, এখানে যাওয়ার পরে আপনি এখানে দেখবেন যে পাবলিশ অপশনে ক্লিক করবেন, আপনি এখানে আপনার সেই রিপোর্টটা এখানে দেখতে পাবেন। এখন দেখেন আপনি প্রথমে যে রিপোর্টটা আপনি পাবলিশ করছেন সেটা হয়তো আপনার ভুল হয়েছে, আপনি এখান থেকে সেটা ডিলিট করে দিতে পারেন, এখান থেকে করতে পারেন, ডিলিট করে দিতে পারেন, দিয়ে আপনি আবার আপনার ভুলটা ঠিক করে দেন আপনি আপডেট রিপোর্টটা আবার পাবলিশ করতে পারেন। সো জেরোতে কিন্তু ভুল হলেও কোনো সমস্যা হয় না, আপনার ইজিলি ঠিক করা যায়। কিন্তু কুইক বুকসে একবার আপনি রিকনসিলিয়েশন কমপ্লিট করে ফেললে, একবার রিপোর্ট পাবলিশ করে ফেললে, আপনার যদি সেটা ভুল হয় বা ঠিক করতে যান অনেক ঝামেলা হয়। কুইক বুকসে অনেক অনেক ঝামেলা। আর 99% আপনার রিকনসিলিয়েশনের কাজ আসে কুইক বুকসের ভুল ঠিক করা, কারণ কুইক বুকসে ভুল ঠিক করা কিন্তু খুবই 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 কঠিন। সো এইটা হলো আপনার রিকনসিলিয়েশনটা কিভাবে কমপ্লিট করতে হয়। সো এইখানে দেখেন আপনাদের একটা অপশন আছে, এখানে দেখবেন আপনারা ক্যাশ কোডিং, আপনাদের এখানে
একটা অপশন আছে, দেখবেন যে ক্যাশ কোডিং। এই ক্যাশ কোডিং অপশনটা আসলে কি? ক্যাশ কোডিং অপশনটা আসলে কি কাজে ব্যবহার হয়? ক্যাশ কোডিং অপশনটা আপনি তখন ইউজ করতে পারবেন যদি আপনার কোনো ক্লায়েন্ট কোনো বিল ইনভয়েস এন্ট্রি করে না। বিল ইনভয়েস এন্ট্রি করে না, তার ব্যাংকে যা আপনার রিসিভ হয় সেগুলো আপনার রিসিভ মানি হিসেবে এন্ট্রি হয়, যেগুলো খরচ হয় সেগুলো স্পিন মানি হিসেবে এন্ট্রি হয়। মানে আপনার কি হয় না, আপনার কোনো বিলের সাথে ম্যাচিং করা, ইনভয়েসের সাথে ম্যাচিং করার কোনো দরকার হয় না। শুধুমাত্র ওই সকল ক্লায়েন্টের ক্ষেত্রে আপনি ক্যাশ কোডিং অপশনটা ইউজ করে খুব ইজিলি রিকনসিলিয়েশন করতে পারবেন। কিভাবে করতে পারবেন? আমি যদি ডেসক্রিপশন অপশনে ক্লিক করি, তাহলে এখানে আমার দেখো মানে এবিসিডি আকারে এখানে আসবে, মানে সিরিয়াল আকারে আসবে। সো এখানে আমি প্রথমে ধরলাম যে আমি এখানে দিলাম যে ইই লিমিটেড। আমি সাপোজ আমার এই ক্লায়েন্ট কোনো বিল ইনপুট করে না, কোনো ইনভয়েস ইনপুট করে না, যেটা ম্যাচিং করতে হবে, তার সবকিছু এখানে কি করতে হয়, তার সবকিছু এখানে এই ব্যাংকের থেকেই তৈরি করতে হয়। তখন আপনি ক্যাশ কোডিং অপশনটা ইউজ করবেন। ক্যাশ কোডিং অপশনটা কিন্তু খুব ইজি। দেখেন, ধরলাম যে ই লিমিটেড, এখানে কয়টা আছে? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। এই 8টা ট্রানজাকশন আপনি একবারে রিকনসাইল করে ফেলবেন। কি হবে? আপনার আগে এই 8টা কি করতে হবে? সিলেক্ট করতে হবে। 8টা কি করতে হবে? আগে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে প্রথম যে কলামটা, এটা হলো আমার পেই বা আমার কাস্টমার বা সাপ্লায়ারের কলাম। তাহলে এইখানে আমার কি করতে হবে? এইখানে আমার কাস্টমার বা সাপ্লায়ারের নামটা এখানে দিতে হবে। দেখেন, আপনি কিন্তু এখান থেকে কোনো সাপ্লায়ারের নাম বা কোনো কন্ট্যাক্ট নাম এখানে ক্রিয়েট করতে পারবেন না। তার মানে আপনার এই কন্ট্যাক্ট নেমটা আগে ক্রিয়েট করে রাখতে হবে, আগে ক্রিয়েট করে রাখতে হবে। সো এখানে আমি ধরলাম, সাপোজ আমি ধরলাম যে এটাই হলো আমার ই লিমিটেড, আপনাদের বোঝার সুবিধার্থে। তাহলে আপনি কি বুঝলেন যে আপনার কিন্তু আগে কন্ট্যাক্ট ক্রিয়েট করে রাখতে হবে। দেখেন, দেওয়ার পরে সব অটোমেটিক ফিল আপ হয়ে গেছে, সব কি অটোমেটিক ফিল আপ হয়ে গেছে, কারণ আমি আগে সিলেক্ট করে রেখেছি। এরপরে দেখেন কি রেফারেন্স দেওয়ার দরকার নেই। এরপরে অ্যাকাউন্ট, মানে আপনার এটা কোন অ্যাকাউন্টে যাবে? এটা আমার যাবে হলো কোথায়? টেলিফোন অ্যাকাউন্টে। সব অটোমেটিক ফিল আপ হয়ে গেছে। আপনার যে ভ্যাট রেটটা হবে সেই ভ্যাট রেটটা দিবেন, সব অটোমেটিক ফিল আপ হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে দেখেন এই যে নিচে দেখেন সেভ এন্ড রিকনসাইল সিলেক্টেড এখানে লেখা আছে, এইখানে আপনি ক্লিক করবেন, আপনার এই 8টা একবারে রিকনসাইলড হয়ে যাবে। 8টা কি হয়ে গেছে? একবার রিকনসাইলড হয়ে গেছে। সো এইটা হলো ক্যাশ কোডিং অপশনের কাজ। তাহলে এখানে ক্যাশ কোডিং অপশনটা আপনি কি করতে পারবেন? ওই সকল ক্লায়েন্টের জন্য ইউজ করতে পারবেন যে সকল ক্লায়েন্ট আপনার কি কোনো বিল ইনভয়েস কোনো কিছু কি এন্ট্রি করে না, তার সাথে আপনার ম্যাচিং করার কোনো ম্যাচিংও করতে হবে না। আপনি এখান থেকে ব্যাংক থেকে আপনি কি করবেন? ক্রিয়েট করবেন। তাহলে আপনি ক্যাশ কোডিং অপশনটা ইউজ করে আপনি করতে পারবেন, এভাবে খুব ইজিলি রিকনসাইল করতে পারবেন। এখন ক্যাশ কোডিং অপশনটা কিন্তু শুধুমাত্র তখনই শো করবে যখন আপনি অ্যাডভাইজার হিসেবে অ্যাক্সেস নেবেন, অ্যাডভাইজার হিসেবে, বা নিজেকে আপনি অ্যাডভাইজার হিসেবে চেঞ্জ করে নেবেন। ওকে, আরেকটা অপশন আছে, খুব সুন্দর একটা ফিচার, সেটা হলো অনেক সময় অনেক ক্লায়েন্ট আপনারা পাবেন যে ক্লায়েন্টের আপনার কি আপনার অ্যাকাউন্ট ভুল হয়েছে, বা আপনার ভ্যাট রেট এন্ট্রি করতে ভুল হয়েছে, বা আপনার সাপ্লায়ার এন্ট্রি করতে ভুল হয়েছে। এখন একটা কন্ট্যাক্টের আন্ডারে আপনার ধরেন অ্যাকাউন্ট হবে, কিন্তু যে কাজ করেছে সে হয়তো ভুল করে অন্য অ্যাকাউন্ট সিলেক্ট করে দিয়েছে। ধরেন আপনার হবে হলো পারচেস অ্যাকাউন্ট, সে কস্ট অফ গুডস সোল্ড হবে, সে কস্ট অফ গুডস সোল্ড না দিয়ে অন্য একটা এক্সচেঞ্জ অ্যাকাউন্ট দিয়েছে। এখন অনেকগুলো ট্রানজ্যাকশন আপনার এরকম আপনার কাজ আসছে যে আপনার কি করতে হবে,
সেই ট্রানজাকশনগুলো অ্যাকাউন্ট ঠিক করতে হবে। আপনার কি করতে হবে? অ্যাকাউন্টগুলো ঠিক করতে হবে। এখন আপনি দেখলেন যে প্রায় 1000-এর উপরে ট্রানজাকশন। তাহলে আপনি যদি সব ট্রানজাকশন যদি একটা একটা করে ওপেন করেন, আপনি আপনি সেই সাপ্লায়ারে গিয়ে আপনি যদি সেই সাপ্লায়ারে গিয়ে একটা একটা করে ট্রানজাকশন ওপেন করে যদি অ্যাকাউন্ট ঠিক করতে যান, তাহলে আপনার কিন্তু অনেক অনেক সময় লাগবে। আপনার কি লাগবে? অনেক সময় লাগবে। সো জেরোতে একটা ফিচার আছে, সেই ফিচারটা আপনি যদি ইউজ করেন, আপনি কিন্তু হাজার হাজার ট্রানজাকশন খুব ইজিলি কি করতে পারবেন? খুব ইজিলি আপনি অ্যাকাউন্ট চেঞ্জ করতে পারবেন। চাইলে আপনি ভ্যাট রেট চেঞ্জ করতে পারবেন, এবং চাইলে আপনি কাস্টমারও চেঞ্জ করতে কন্ট্যাক্টও চেঞ্জ করতে পারেন। 3টা জিনিস আপনি চেঞ্জ করতে পারবেন। কোন 3টা জিনিস? অ্যাকাউন্ট, ভ্যাট রেট এবং কন্ট্যাক্ট। এখন দেখেন, এই যে আমি ই লিমিটেড হবে, আমি কি করেছি? আমি দিয়েছি ট্রান্সফার ওয়াইজ ফি অ্যাকাউন্টে। আমি এখন চাচ্ছি সবগুলোতে আমি ই লিমিটেড দিব। তাহলে এখানে আগে কি করতে হবে? আপনার আগে একটা কন্ট্যাক্ট ক্রিয়েট করতে হবে সেই নাম দিয়ে। সেই নাম দিয়ে কি করতে হবে? কন্ট্যাক্ট ক্রিয়েট করতে হবে। আপনি যদি চান যে আমি অ্যাকাউন্ট চেঞ্জ করব, তাহলে আপনি যে অ্যাকাউন্টটা দিবেন বা যে অ্যাকাউন্টটা হবে, আগে সেই অ্যাকাউন্টটা আপনি দেখবেন যে বাই ডিফল্ট আছে কিনা। যদি থাকে তাহলে ভালো, না থাকলে ক্রিয়েট করে নেবেন। এখন আপনি যাবেন, দেখেন অ্যাকাউন্টিং সেকশনে, এইখানে দেখেন ফাইন্ড অ্যান্ড রেকর্ড নামে একটা অপশন আছে। কি নামে? ফাইন্ড অ্যান্ড রেকর্ড নামে একটা অপশন আছে। এই অপশনে ক্লিক করবেন। করার পরে এই যে ফাইন্ড অ্যান্ড রেকর্ড, এখানে ক্লিক করবেন। এখন এখানে কন্ডিশন অ্যাড করতে হবে, কন্ডিশন। সো আমি এখানে সাপ্লায়ার নেমটা দিয়ে সার্চ করব। আমি এখানে দিব কন্ট্যাক্ট, কি কন্ট্যাক্ট? আমি এখানে দিব ট্রান্সফার ওয়াইজ, যেটা আমার মানে ভুল কন্ট্যাক্টটা আছে। তাহলে কি হবে? যে সার্চ অপশনে ক্লিক করবেন, এই ট্রান্সফার ওয়াইজের মধ্যে যতগুলা কি আছে আপনার কন্ট্যাক্ট আছে, সবগুলো এখানে শো করবে। এখন দেখেন আপনার এইখানে ভুল হয়েছে। কি ভুল? আপনার হবে হলো ই লিমিটেড, আমি দিয়েছি ট্রান্সফার ওয়াইজ কন্ট্যাক্ট। তাহলে আমি এখানে কি করব? আমি এখানে কন্ট্যাক্ট চেঞ্জ করব। এখন এরকম ট্রান্সফার অনেক হতে পারে। সো আপনি জাস্ট কয়েক মিনিটের মধ্যে কিন্তু সবগুলো করতে পারেন। কিভাবে করুন? আপনি যেগুলো ঠিক করবেন সেইগুলো এখানে সিলেক্ট করবেন। সেইগুলো কি করবেন? এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে দেখেন এইখানে কি লেখা? রেকর্ড। এখানে কি লেখা? রেকর্ড। এইখানে ক্লিক করবেন। এখন দেখেন এখানে কি লেখা? আপনি 3টা জিনিস চেঞ্জ করতে পারেন। কোন 3টা জিনিস? আপনি কন্ট্যাক্ট চেঞ্জ করতে পারবেন, অ্যাকাউন্ট চেঞ্জ করতে পারবেন এবং ট্যাক্স রেট চেঞ্জ করতে পারবেন। এখন আপনি যদি চান, চাইলে 3টাই একসাথে চেঞ্জ করতে পারবেন। আপনি যদি চান যে কোনো 2টা চেঞ্জ করতে পারবেন, আবার যে কোনো একটাও চেঞ্জ করতে পারবেন। এখন আমার এখানে দরকার শুধুমাত্র কন্ট্যাক্টটা চেঞ্জ করা। আমার অ্যাকাউন্ট ট্যাক্সের আমি চেঞ্জ করব না, এটা ঠিকই আছে। তাহলে এখানে কন্ট্যাক্টটা কি হবে? এখানে আপনি সেই রাইট কন্ট্যাক্টটা দিবেন, লিখবেন, এখানে চলে আসবে, সেট করে দিবেন। আমি যেহেতু অ্যাকাউন্ট এবং ট্যাক্স রেট চেঞ্জ করব না, এই কারণে 2টা ঘর ফাঁকা থাকবে। এখানে আমি দিলাম যে আমি শুধুমাত্র কন্ট্যাক্টটা চেঞ্জ করব, দিয়ে আমি এটাকে রিভিউ দিব, তারপরে কনফার্মে ক্লিক করব। কয়েক সেকেন্ড সময় আমার কাজ শেষ। আমার কাজ শেষ। এখন যদি আপনি সেই কন্ট্যাক্ট থেকে ই লিমিটেডে যান, তাহলে দেখবেন যে আপনার সেগুলো সব চলে আসছে এখানে, সব এখানে কি চলে আসছে, এবং আপনার কি ট্রান্সফার ওয়াইজ ফি ওখানে কিন্তু আর এগুলো নাই। তাহলে এই ফাইনাল রেকর্ড এই অপশনটা কিন্তু আপনার কি, আপনি যখন যখন ক্লায়েন্টের অনেক আপনার কি হবে, আপনার ঠিক করতে হবে। দেখে এখানে আর নাই, অনেকগুলো কি করতে হবে আপনার ঠিক করতে হবে। হতে পারে সেটা অ্যাকাউন্ট, হতে পারে সেটা সাপ্লায়ার বা কন্ট্যাক্ট। তখন আপনি কিন্তু ইজিলি আপনি করতে পারবেন, এইভাবে ফাইন্ড রেকর্ড অপশনটা ইউজ করে আপনি করতে পারেন, চেঞ্জ করতে পারেন এবং খুব কম সময়, 1-2 মিনিটের মধ্যে। ওকে।
সো আপনাদের জেরো ক্লাসটা আজকে ইনশাল্লাহ আপনার যে টপিকগুলো বাকি ছিল সেগুলো দেখালাম। এই জেরোটা কিন্তু আপনাদের কাজগুলো করতে হবে, মানে যাদের কাজ বাকি আছে এরা তো কাজগুলো করবেনই। আর যাদের সমস্যা আছে তারা কাইন্ডলি হ্যান্ড রেজ করেন, জেরোতে একদম শুরু থেকে শেষ পর্যন্ত যাদের কোশ্চেন আছে তারা কাইন্ডলি হ্যান্ড রেজ করেন। আর জেরোতে কিন্তু আপনাদের এই কাজগুলো যাদের শেষ হয় নাই তারা কিন্তু শেষ করবেন। শেষ করার পরে জেরোতে আপনার রিপোর্টগুলা প্রফিট অ্যান্ড লস, ট্রায়াল ব্যালেন্স এবং ব্যালেন্স শিট, এই তিনটা রিপোর্ট যাদের জেরোতে একদম কমপ্লিট হয়ে যাবে তারা এই তিনটা রিপোর্ট ডাউনলোড করে আমাকে দিবেন। আর আপনাদের নেক্সট ক্লাস থেকে যদি আপনারা চান, আপনাদের নেক্সট ক্লাস হলো আছে শনিবার, আপনাদের ক্লাস আবার বুধবারে আছে। আপনারা যদি চান যে আপনাদের নেক্সট ক্লাস থেকে কুইক বুকসটা স্টার্ট করব, তাহলে সেটা কুইক বুকসটা স্টার্ট করে দিব। আর যদি চান যে ভাই নেক্সট ক্লাসটা আমাদের লাস্ট আপনার জেরো রিভিউ ক্লাস হিসেবে রাখেন, মানে এই যে আপনার যে মাঝখানে 3-4 দিন জেরো রিভিউ ক্লাস হিসেবে রাখেন, তাহলে রিভিউ ক্লাস হিসেবে রেখে মানে টোটালি রিভিউ ক্লাস, সেখানে নতুন কোনো কিছু আর শেখাবো না, একদম টোটালি A to Z আপনাদের রিভিউ ক্লাস হিসেবে থাকবে। যদি আপনারা বলেন তাহলে রিভিউ ক্লাস হিসেবে রাখবো, তাহলে আপনাদের ওই দিন নতুন কুইক বুস্টার স্টার্ট করব না। এখন আপনারা বলেন যে আপনাদের নেক্সট ক্লাসটা আপনারা কি চান, কুইক বুস্ট স্টার্ট করে দিব নাকি আপনাদের রিভিউ ক্লাস হিসেবে একটা ক্লাস সেখানে রাখবো? রিভিউ হিসেবে একটু রাখেন, তাহলে আমাদের হেল্প হবে, কারণ আমাদের অনেক কিছু এখনো করতে পারবো। ওকে, আর এখানে কিন্তু ওকে ঠিক আছে, রিভিউ হিসেবে থাকবে। আর আরেকটা জিনিস, কুইক বুকস আপনার পরবর্তী বলতে রিভিউ ক্লাসের পরবর্তী থেকে স্টার্ট হবে, কিন্তু কুইক বুকসটাও চলবে, পাশাপাশি কিন্তু আপনার জেরোটাও কিন্তু কমপ্লিট করতে হবে বা কাজটা করতে হবে। কুইক বুক স্টার্ট হওয়ার জন্য জেরো একদমই বাদ দিবেন তা কিন্তু হবে না, দুটোই কিন্তু আপনার কি করতে হবে, চলবে। ওকে, কি তানিয়া ভাই আপনার কি কোশ্চেন আছে বলেন। ওয়ালাইকুম আসসালাম। আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আসলে আমাদের আমি আগে আইডিতে প্রায় সবই রেকর্ড করেছিলাম, কিন্তু এখন আবার রেকর্ড করতে যাওয়ার পরে আমার কিছু জিনিস রিয়েলাইজ হয়েছে। যেমন আমি একটা ক্লায়েন্টে পাইছি, পিআই পাইছি, আবার সেটারই আমি বিল পাইলাম। আমার মনে হচ্ছে তিনটে একই জিনিস, যেটা পিআই পেয়েছি সেইটারই আবার বিল পাইছি। এরকম কি হতে পারে যে আমার ক্লায়েন্টরা নিজে শেয়ার দিয়ে দেখাই? আপনার বিলটা হলো মেন। আপনার যদি কোনো ক্লায়েন্টের পারচেস অর্ডার বা যদি আপনার কোনো প্রোফর্মা যদি আপনারা পান, যদি কোনো ক্লায়েন্টের পারচেস অর্ডার বা প্রোফর্মা পান, এইগুলো কিন্তু আমরা এন্ট্রি করি না, এগুলো কিন্তু আমরা বিল হিসেবে এন্ট্রি করি না। আমরা ক্লায়েন্টকে বলি যে সেই পারচেস অর্ডার বা সেই প্রোফর্মার যে বিলটা, সেই বিলটা দিতে। যদি আপনাদের কিন্তু এরকম আছে যে প্রোফর্মা আছে এবং বিলও আছে, ওই প্রোফর্মার কিন্তু বিল আছে, তখন আপনারা শুধুমাত্র বিলটা এন্ট্রি করবেন, প্রোফর্মাটা এন্ট্রি করবেন না। যদি ক্লায়েন্ট আপনাকে বলে যে তুমি পারচেস অর্ডারটা বিল হিসেবে এন্ট্রি করো বা প্রোফর্মাটা বিল হিসেবে এন্ট্রি করে দাও, তখন আপনারা সেটা এন্ট্রি করবেন, কিন্তু আপনার অ্যাকাউন্টিং লজিক বা অ্যাকাউন্টিং যে সিস্টেম সেই অনুযায়ী কিন্তু আপনারা সেগুলো এন্ট্রি বিল হিসেবে এন্ট্রি করতে পারবেন না। বুঝতে পারছেন? আচ্ছা, আমার আরেকটা জিনিস হচ্ছে যে আপনি বারো বলেছেন যে ট্রায়াল ব্যালেন্সের মাধ্যমে আমরা নিজেদেরকে কন্ট্রোল করতে পারবো এই বিষয়ে। আসলে ট্রায়াল ব্যালেন্সটা কোথা থেকে আমরা পাবো বা কিভাবে পাবো যদি দেখাকে? ক্লায়েন্টের কাছ থেকে আপনার নিতে হবে। আপনি যখন কোনো ক্লায়েন্টের কাজ করবেন, যখন যদি সেই ক্লায়েন্টের কাজ হয় একদম নিউ, তাহলে আপনার নিউ বলতে সে হয়তো নতুন একটা অ্যাকাউন্টিং সফটওয়্যারে শিফট হচ্ছে, তখন আপনি ক্লায়েন্টকে বলবেন যে তুমি কোন মানে কোন তারিখ পর্যন্ত
তুমি অন্য অ্যাকাউন্টিং সফটওয়্যার হিসাব রাখছো, সে আপনাকে সেই হিসাবটা তাকে বলবেন যে তুমি তোমার ওই তারিখ পর্যন্ত ট্রায়াল ব্যালেন্স প্রফিট অ্যান্ড লস আমাকে দাও, তখন সে আপনাকে সেটা জেনারেট করে দিবে। আর যদি আপনার জেরোর ক্ষেত্রে হয়, জেরোতে অ্যাকাউন্টিং থেকে রিপোর্টসে যাবেন, রিপোর্টসে গিয়ে আপনার এখানে আপনি লিখবেন ট্রায়াল ব্যালেন্স, তাহলে আপনার ট্রায়াল ব্যালেন্স রিপোর্টটা এখানে কি আপনার এখানে শো করবে। কিন্তু যখন আপনি ক্লায়েন্টের কাজ করতে যাবেন, যখন আপনি কি করবেন ক্লায়েন্টের কাজ করতে যাবেন, তখন কিন্তু আপনি ক্লায়েন্টকে বলবেন যে তোমার রিপোর্ট, যে রিপোর্ট, আপনি রিপোর্টের নামটা বলবেন, সেই রিপোর্টটা আমাকে দাও, তখন ক্লায়েন্ট আপনাকে এই রিপোর্টটা দিবে। এই রিপোর্টে দেখেন আমি কোন কোন অ্যাকাউন্টসগুলো ইউজ করেছি এবং সেই অ্যাকাউন্টসে আপনার ব্যালেন্স কত, ডেবিট না ক্রেডিট, সেটা কিন্তু এখানে শো করতেছে। সো ক্লায়েন্টের ক্ষেত্রে আপনার সেম শো করবে। আপনি কি করবেন, আপনি এইভাবে এইগুলো আপনি ওইখানে আপনার যে ওপেনিং কনভার্সন ব্যালেন্স, সেইখানে আপনি জাস্ট কপি পেস্ট করবেন। আপনি দেখবেন যে আপনার এটা কি অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্টটা আপনি ওখানে দিয়ে আপনার অ্যামাউন্টটা ডেবিট না ক্রেডিট সেই অ্যামাউন্ট আপনি ওখানে বসায় দিবেন। এবং আমরা জানি যে ডেবিট ক্রেডিট কিন্তু এখানে দেখেন অলওয়েজ সমান হয়। দেখেন এখানে লেখা আছে ইন্টারেস্ট ইনকাম, ধরেন এটা একটা ক্লায়েন্টের ট্রায়াল ব্যালেন্স। এখন আপনি এখানে কি করবেন, তার ওপেনিং ব্যালেন্স বা নতুন একটা অ্যাকাউন্টিং সফটওয়্যার, সেই ব্যালেন্সগুলো অ্যাড করবেন। কিভাবে অ্যাড করবেন, আপনার এখানে প্রথমে আপনি কনভার্সন ডেট এখানে ঠিক করবেন। ঠিক করার পরে আপনার প্রথমে কি আছে ইন্টারেস্ট ইনকাম, আপনি এখানে দেন ইন্টারেস্ট ইনকাম। যদি এখানে অ্যাকাউন্ট থাকে তাহলে দিবেন, না থাকলে ক্রিয়েট করবেন ইন্টারেস্ট ইনকাম। এখানে কত আছে 0.88, কোটা ক্রেডিটে, তাহলে যে ক্রেডিট ঘরে আপনি অ্যামাউন্ট লিখে দিবেন 0.88। তার পরবর্তী অ্যাকাউন্ট কোনটা, তার পরবর্তী অ্যাকাউন্ট এইটা, সেই অ্যাকাউন্ট এখানে দিবেন, ব্যালেন্স কত। এটা তো দেখাই, এটা আমি এটা বুঝতে পারছি, এটা দিয়ে কিন্তু এখন যে ট্রায়াল ব্যালেন্সটা শো করা যায়, এটা তো আমরা যে রিপোর্টগুলো করছি বা আমরা তো নতুন কোম্পানি ওপেন করেই রিপোর্ট করতেছি, সেই ক্ষেত্রে প্রত্যেকটা ট্রানজাকশনে এই ট্রায়াল ব্যালেন্স শো করে, তাই না? না না, আমি তো এখানে সব কাজ তো আমি করি নাই, আমি তো এখানে সব বিল এন্ট্রি করি নাই, আমি তো আপনার কোনো কিছু ইয়ে করি না। আপনাদের যখন বিল এন্ট্রি সব কাজ শেষ হয়ে যাবে, একদম টোটালি কাজ কমপ্লিট, তখন আপনারা রিপোর্ট সেকশনে এসে ট্রায়াল ব্যালেন্সে এখানে আপনি কাস্টম ডেট দিবেন জুন 30, 2020 দিয়ে আপনি রিপোর্ট রান করবেন। তখন আপনার যে রিপোর্টটা বের হবে ওইটা হবে আপনার অরিজিনাল রিপোর্ট। না, যতটুকু আমরা রেকর্ড করব ততটুকু কিন্তু আপডেট হবে না। হ্যাঁ, এটা অটোমেটিক এখানে রিপোর্ট জেনারেট হবে। আপনি ওখানে এবার হ্যাঁ, আমাদের যদি কোনো ট্রানজাকশন ভুল হয় বিলের ক্ষেত্রে, বা আমাদের ধরনের আমরা ইনভয়েস এন্ট্রি দিলাম, বিল এন্ট্রি দিলাম, সেক্ষেত্রেও তো আমাদের ডাবল এন্ট্রি ইফেক্টটা এই ট্রায়াল ব্যালেন্স আমরা বুঝতে পারবো আপনি মূল্য কত আছে, পে মূল্য কত আছে, বা আমাদের পেমেন্ট বা রিকনসিলিয়েশন কতটুকু হয়েছে, ডিফারেন্স আছে কিনা এখানে শো করবে। নাকি আসলে সেটা শো করবে না, ডেবিট ক্রেডিট দুটো ভুলই সমান করে শো করবে? আপনার ডেবিট ক্রেডিট এখানে সমান শো করবে, ট্রায়াল ব্যালেন্সে এখানে অলওয়েজ সমানটাই শো করবে। কারণ আপনার এখানে আপনি এখানে ইয়ে করবেন, কি বলে, যেগুলো এন্ট্রি করবেন, আমি দেখেছি যে ভুল এন্ট্রি করলেও আপনার এখানে আপনার ডেবিট ক্রেডিট ব্যালেন্সটা এখানে সমানই দেখায়, এখানে আপনার সমানই দেখায়। হ্যাঁ, বুঝতে পারছি আপনার কথা, আমি বুঝতে পারছি, কারণ সবটা এইভাবে ডিজাইন করা যে ডাবলই ভুল হয়। হ্যাঁ, ওটাই তখন আপনার ডবল হয়ে যায়। আমার আরেকটা কোশ্চেন, আমাদের যে কম্পোনেন্টগুলো দেখাইলেন বা যে ইভেন্টগুলো দেখাইলেন, একটা কোম্পানির কাজের ক্ষেত্রে প্রথমত আমাদের বিল দেখাইলেন, ইনভয়েস দেখাইলেন, এখন সেখান থেকে রিকনসিলিয়েশন, পেরোল দেখানো। আসলে ক্লায়েন্ট একটা কোম্পানিতে অনেক কাজ, এটা আমাদের জানা রাখবো যে আসলে ক্লায়েন্ট কোন ধরনের কাজ দেয়, এবং সেটা যদি কাজের ইনভয়েস বলেন তাহলে এই ধরনের টাইম শিডিউল দেয়, তাহলে একটু আমরা বুঝতে পারতাম যে আসলে এইভাবে কাজগুলো করা উচিত, বা আমরা আসলে ধরেন একটা জিনিস পারলাম, কিভাবে এটা আমরা পারলাম, খুব ভালোভাবেই পারলাম, কিন্তু এটার ব্যবহারও জানি না, আমরা কমিউনিকেট করতে পারবো না,
আসলে কিভাবে রিসিভ করতে হয়, কিভাবে তাদের যে ফিডব্যাক দিতে হবে সেটাও জানা। তাহলে তো আসলে আলটিমেটলি আমরা বেনিফিটটা পাবো না। সে ব্যাপারে আপনার কি কথা আছে? আপনার ক্লায়েন্টের কি কাজ, একটা কোম্পানিতে আপনার এই যে কোম্পানিটা শেখানো হয়েছে একটা ট্রেডিং বিজনেস কোম্পানিগুলোতে, মানে এই সকল কাজগুলো আপনার বেশি থাকে। এখন সবার কিন্তু সব কাজ কিন্তু দরকার হয় না। আপনাদের এখানে আমি যে স্টেপ বাই স্টেপ যেভাবে ক্লাস নিয়েছি, মানে যে ক্লাসের পরে যেটা, আপনাদের কিন্তু মার্কেট প্লেসে কাজ করতে গেলেও এই স্টেপ বাই স্টেপ ফলো করতে হবে। এখন এই স্টেপ বাই স্টেপ ফলো করতে গিয়ে কিন্তু অনেকে জিনিসটা বুঝতে পারে না। কেমন সমস্যা হয়, ধরেন আপনার এখানে আমি প্রথমে কি করাইছি, আপনাদের এখানে প্রথমে কিন্তু আমি করাইছি বিল এন্ট্রি, মানে সেট আপ, অ্যাকাউন্ট সেট আপ বা আপনার যেওটা সেট আপ করা। তারপরে দেখাইছি কি ইনভয়েস এন্ট্রি করা, তারপরে বিল এন্ট্রি করা, তারপরে ব্যাংক রিকনসিলিয়েশনে আপনার বিল ইনভয়েস থেকে ম্যাচিং করতে হয় সেইটা। এখন একটা ক্লায়েন্ট আপনার কাছে এসেছে, সেই ক্লায়েন্টের তো জেরো অ্যাকাউন্ট অনেক আগে থেকে সে ইউজ করে, তাহলে এখানে কি হচ্ছে, তাহলে তার অ্যাকাউন্ট কিন্তু সেট আপ করা কমপ্লিট, সেট আপ করা কিন্তু আছে, তাহলে আপনার কিন্তু ওখানে অ্যাকাউন্টটা সেট আপ করতে হবে না। তাহলে আপনার প্রথম ক্লাসটা আপনার এখানে বাদ, ওই ক্লায়েন্টের ক্ষেত্রে আপনার প্রথম ক্লাসের কোনো কাজ এখানে আসছে না। ওকে, তারপরে ইনভয়েস। এখন ক্লায়েন্ট আপনাকে বলল যে তুমি আমার বিলগুলো এন্ট্রি করো, ইনভয়েস এন্ট্রি করা লাগবে না বা ইনভয়েস এন্ট্রি করা আছে, তাহলে আপনার 2 নাম্বার ক্লাসের কোনো কাজ আপনার এখানে নাই, ওই 2 নাম্বার ক্লাসটাও বাদ। এখন আপনাকে 3 নাম্বার ক্লাসটা যেভাবে আমি করাইছি ও যেভাবে সেটা ফলো করে বিল এন্ট্রি করতে হবে। বিল এন্ট্রি শেষ, ক্লায়েন্ট আপনাকে বলছে যে বিল এন্ট্রি, ব্যাংক রিকনসিলিয়েশন, এই দুটো জিনিস আপনাকে করতে হবে। এখন আপনি বিল এন্ট্রি করার পরে ব্যাংক রিকনসিলিয়েশনে গেলেন, ব্যাংক রিকনসিলিয়েশন করলেন, আপনার কাজ শেষ। আর ক্লায়েন্টের আপনাকে আর কোনো কিছুই বলে নাই, আপনাকে পেরোল এন্ট্রি করতে বলে নাই, আপনাকে ভ্যাটের কোনো কাজ করতে বলে না, কিচ্ছু বলে নাই। তাহলে আপনার এখানে কিন্তু আরো যে কয়েকটা ক্লাস আপনাদের হয়েছে সেগুলো কিন্তু এখানে কোনো কাজে লাগলো না। তাহলে একটা ক্লায়েন্ট কাজ শেষ। ধরুন আরেকটা ক্লায়েন্ট আপনার কাছে আসলো, সে বলল যে তুমি আমার বিল ইনভয়েস ব্যাংক রিকনসিলিয়েশন করো, তাহলে এখানে কিন্তু এই ক্লায়েন্টের ক্ষেত্রে আপনার ইনভয়েস এন্ট্রি করতে হচ্ছে, তাহলে আপনার 2 নাম্বার ক্লাসটা প্রথম এখানে লাগতেছে। আপনি প্রথমে ইনভয়েস এন্ট্রি করবেন, তারপরে বিল, তারপরে ব্যাংক রিকনসিলিয়েশনে যাবে। আরেকটা ক্লায়েন্ট আসলো যে আপনাকে বললো আমার বিল ইনভয়েস সব এন্ট্রি আছে, তুমি জাস্ট ব্যাংক রিকনসিলিয়েশন করো, তাহলে আপনার ওই প্রথম এগুলো কিছুই করতে হবে, আপনি জাস্ট ব্যাংক রিকনসিলিয়েশনটা করবেন। মানে এটা আপনার ক্লায়েন্টের উপর ডিপেন্ড করবে যে সে আপনাকে কি কাজ দিবে। কিন্তু যখনই সে যে কাজটাই দিক না কেন, আপনাদের ক্লাসটা যে সিকোয়েন্স অনুযায়ী নেওয়া হয়েছে, আপনারা কিন্তু এইভাবেই কিন্তু কাজটা স্টার্ট করবেন। এখন আপনাকে কাজ দিয়েছে বিল এন্ট্রি করা এবং ব্যাংক রিকনসিলিয়েশন করা, সো আপনাকে কিন্তু প্রথমে বিল এন্ট্রি করতে হবে। আপনি বিল এন্ট্রি না করে যদি ব্যাংক রিকনসিলিয়েশন করতে যান, তাহলে কিন্তু আপনার ভুল হওয়ার সম্ভাবনা 100% থাকবে। সো যেভাবে আপনাদের ক্লাসগুলো নিয়েছি, কোনটার পরে কোনটা, আপনাদের কাজগুলোও কিন্তু ঠিক সেইভাবে আগাতে হবে। এখন যে ক্লায়েন্টের যে কাজটা দরকার হবে, কারো হয়তো বিল দরকার নাই এন্ট্রি করা, রিকনসিলিয়েশন করেন, কারো হয়তো ইনভয়েস এন্ট্রি করার দরকার নেই আপনার, আপনি বিল রিকনসিলিয়েশন করেন, মানে ক্লায়েন্টের উপর ডিপেন্ড করবে, কিন্তু কাজগুলো করতে হবে আপনার সিকোয়েন্স অনুযায়ী। বুঝতে পারছেন? আরেকটা জিনিস, আমাদের যেমন একটা কিচেন কোম্পানির একটা ফুল ফোল্ডার দিয়েছিল আমাদের প্র্যাকটিস করার জন্য, ওকে, এটা আমাদের জন্য খুবই দারুণ একটা জিনিস। কিন্তু আমরা কি আসলে এইরকম ফুল প্যাকেজ আর কোনো বিজনেস এর কোম্পানি কি পাইতে পারি, যেটা আমরা আসলে প্র্যাকটিস করতে পারবো? এটা আপনাদের কুইক বুকসটা শেষ হলে আপনারা পাবেন। কুইক বুকসে আপনাদের এই ডাটা নিয়ে কাজ করানো হবে। কুইক বুকস যখন শেষ হয়ে যাবে আপনাদের, তখন আপনাদের আরেকটা নতুন কোম্পানির ডাটা দিয়ে দিব। ওই নতুন কোম্পানির ডাটা দিয়ে তখন আপনারা কুইক বুকস জেরো দ্রুতই কাজ করবে। ওকে। আর লাস্ট আমার কোশ্চেন হচ্ছে যে আমরা এটা শেখার পরে এখন যে পর্যায়ে আছি, মার্কেট প্লেসে কিভাবে আমাদেরকে
মানে আমরা ইউজ করবো সেটাও তো দেখাবে মানে হ্যাঁ, মার্কেট প্লেসে ক্লাস হবে সেটা কুইক বুকস শেষে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। Okay. তারপর আরাফ আরাফ কি আরাফাত ভাই, আপনার কি কোশ্চেন আছে বলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আমরা আসসালাম। জানতে চাচ্ছিলাম যে নতুন এমপ্লয়ি যদি আমরা এন্ট্রি করতে চাই সেটা কিভাবে করব? নতুন এমপ্লয় এমপ্লয়ি, জি জি জি। আপনার কি বলে এই জেরোতে এমপ্লয় বা পেরোলে যে কাজগুলো করতে হয় সেগুলো করতে হয় পেরোল সেকশন। আর পেরোল আচ্ছা সেকশনে আপনার এখানে স্টেপ বাই স্টেপ এখানে এন্ট্রি করতে হয় এই পেরোল সেকশনে। আর এখানে আপনার পেরোল সেকশনে পেরোল এন্ট্রি করতে গেলে আপনার পেরোলের যে আইডি পাসওয়ার্ড সেটা আপনার এখানে মানে দরকার হয়। এখানে কুইক বুকসে কিন্তু পেরোলে আপনার পেরোল সেটআপ না করেও এমপ্লয় অ্যাড করা যায়, কিন্তু এই জেরোতে পারা যায় না। জেরোতে আগে আপনার আইডিটা মানে পেরোল যে অ্যাকাউন্টটা সেটা আগে এখানে সেটআপ করতে হয়, সেট করতে হয়, দেন আপনি এমপ্লয় অ্যাড করা, তারপরে আপনার এমপ্লয়ের ইনফরমেশন অ্যাড করা যায়। ঠিক আছে, থ্যাংক ইউ। তারপর মহিব ভাই, আপনার কি কোশ্চেন আছে বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। একটু আগে বলছিলেন যে আচ্ছা জিরো কমপ্লিট হয়ে গেল, রিপোর্ট তৈরি হয়ে গেল, কিছু কিছু ক্লায়েন্ট আছে বলবে যে আমার জিরোতে কমপ্লিট করা কিন্তু এখানে কি কি ভুল আছে ভুলগুলা সংশোধন করে দিতে। আমরা কিভাবে আইডেন্টিফাই করব যে এই ভুলগুলা? হ্যাঁ, ভুলগুলা এটা সম্বন্ধে ভুলগুলা সংশোধন সেটা হলো আপনাদের নেক্সট ক্লাসটা যেহেতু রিভিউ ক্লাস হিসেবে রাখবো, সো আপনাদের মধ্যে যাদের মানে যার কাজটা মানে শেষ না হলে হয়তো মানে আপনাদের থেকে আগায় থাকবে, তার অ্যাকাউন্টটা দেখে আপনাদের তার রিপোর্টটা আমি রিপোর্টটা ওপেন করে আমি দেখাবো যে আপনার কোথায় কোথায় ভুল হতে পারে, আর ভুলগুলো আপনি কিভাবে চেক করবেন সেটা আমি দেখাই দিব। মুখে বললে বুঝবেন না। আপনাদের মধ্যে যার কাজটা যে আগায় থাকবে তার অ্যাকাউন্টে আমি জিনিসটা দেখাই দিব, তার রিপোর্টে। এটা একটা হইলো। আর ক্লায়েন্টের নতুন ক্লায়েন্ট আমাকে একটা কাজ দিল যে আমার এই জিরো অ্যাকাউন্টটা ঠিকঠাক করে দাও, আর কিছু ডিটেলস কিছু বললো না। আমি ওইটা সম্বন্ধে আসলে কিভাবে কি ধারণা করতে পারি? না, ডিটেলস আপনাকে যদি না বলে তাহলে তো আপনি কাজ করতে পারবেন না। সে আপনাকে বলছে ঠিকঠাক করে দাও, কি ঠিক করব? তোমার অ্যাকাউন্ট কি সেট আপ করতে হবে, না তোমার ইনভয়েস ভুল হয়েছে সেটা ঠিক করতে হবে, না তোমার বিল এন্ট্রি করতে ভুল হয়েছে সেটা ঠিক করতে হবে, না তোমার ব্যাংক রিকনসিলিয়েশন সেটা ঠিক করতে হবে? অবশ্যই সে আপনাকে বলবে যে তোমার আপনাকে কি ঠিক করতে হবে। যে অপশনটা বলবে ওই অপশনে আমার তখন যেমন বললো যে বিল সেকশনটা ঠিক করে দেবে, তখন আমি ক্লায়েন্টের কাছ থেকে বিলগুলো চেয়ে নিব। হ্যাঁ, যদি আপনাকে বলে যে বিলগুলো ঠিক করতে হবে, আপনি তার কাছ থেকে বলবেন যে কয় মাসে, 3 মাস, 6 মাস, সে বললো যে 6 মাসে, 6 মাসের বিল আপনার কাছ থেকে নিবেন। এখন নেওয়ার পরে আপনি আগে চেক করে দেখবেন, যেহেতু সে আপনাকে বলছে ঠিক করতে, তার মানে হয়তো আপনার সে বিলগুলো এন্ট্রি আছে এবং এন্ট্রি করতে গিয়ে হয়তো ভুল হয়েছে বা ভুল আছে। আপনি তখন চেক করবেন যে আপনাকে যে বিলগুলো দিয়েছে সেগুলো এন্ট্রি আছে কিনা। যদি দেখেন যে এন্ট্রি আছে, তখন আপনার কাজ হবে যে আপনি চেক করবেন যে ডাবল এন্ট্রি হয়েছে কিনা, মানে কেউ ভুল করে একই বিল দুইবার 3বার এন্ট্রি করে ফেলছে কিনা। আপনি সেটা চেক করবেন, যদি দেখেন যে ভুল হয়েছে আপনি সেটা ঠিক করে দিবেন। আর যদি দেখেন যে বিল এন্ট্রি হয় নাই কিছু, সেগুলো আপনি এন্ট্রি করে দিবেন। বুঝতে পারছেন? এরকম ভাবে। বুঝতে পারছি। ওকে, সো আপনাদের নেক্সট একদম জেরোটা আপনার রিভিউ হিসেবে থাকবে। আর আপনাদের মধ্যে থেকে যাদের আপনার ইয়াটা মানে কাজটা যে কাজটা আগায় থাকবে তার অ্যাকাউন্টটা মানে স্ক্রিন শেয়ার দিয়ে তার রিপোর্টটা আমি আপনাদের সামনে অ্যানালাইসিস করে দেখাবো। ওকে, মোহাম্মদ আলম ভাই কি কোশ্চেন আছে বলেন। হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলেন। হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলেন। ভাইয়া যেটা হচ্ছে একটা অর্গানাইজেশনে তো বিভিন্ন ধরনের কাজ থাকে, হ্যাঁ, তার মধ্যে ধরেন ডেপ্রিসিয়েশন, তারপরে স্যালারি পেমেন্ট করা, তারপরে ওয়েজেস, হ্যাঁ, এগুলো আদার্স যে ইগুলো অ্যাকাউন্ট গুলো, হ্যাঁ, আমাদের এখানে ঠিকভাবে ইনভয়েস ক্রিয়েট করলাম, বিল ক্রিয়েট করলাম, দেন আবার ব্যাংক রিকনসিলিয়েশন করলাম, কিন্তু ওই জিনিসগুলো, হ্যাঁ, কোনো অর্গানাইজেশনে ডেপ্রিসিয়েশন দেখাতে হবে বা ওয়েজেস দিতে হবে,
এই জিনিসগুলো আসলে স্কিপ হয়ে গেছে বা এরকম কিছু কি, বা ওগুলো কি আমরা কিভাবে ফেস করবো যদি ক্লায়েন্ট আমাদের ওইগুলো জিনিস চায়, যে ডিপ্রিসিয়েশন আছে বা এরকম কিছু? আপনার ওয়েজেস কিভাবে পে করতে সেটা আমি দেখাইছি, এখন আপনি হয়তো সেই ক্লাসে জয়েন ছিলেন না। ডেপ্রিসিয়েশনের যেটা, আপনার ডেপ্রিসিয়েশনের ক্ষেত্রে যেগুলো আপনার ডেপ্রিসিয়েশন এক্সপেন্স, সেগুলো তো এক্সপেন্স। আর আপনার বাদ বাকিগুলো আপনার ডেপ্রিসিয়েশন ডেবিট, তারপরে আপনার যেটা সেটা আপনার জার্নাল দিয়ে এন্ট্রি করতে হয়। আপনার এখানে ডেপ্রিসিয়েশনটা আপনাকে করতে হবে এখানে ম্যানুয়াল জার্নালের মাধ্যমে, এখানে আপনার এন্ট্রি করতে হবে। তারপর ডেপ্রিসিয়েশন এক্সপেন্স, তারপর সাউন্ড হচ্ছে। আমরা যেভাবে ডেপ্রিসিয়েশনটা এন্ট্রি করি আপনার এখানে সেইভাবে আপনার ডেপ্রিসিয়েশন জার্নালের মাধ্যমে এখানে দিতে হবে। আর আপনার ওয়েজেস যেটা, ওয়েজেসটা কিন্তু আমি সেটা আপনার দেখায় দিয়েছি। আপনার কি বলে জার্নাল না, আপনার এই যে পেরোল জার্নাল যেদিন করাইছি সেই দিন কিন্তু আমি আপনাদের ওইটা পেমেন্ট কিভাবে করতে সেটা কিন্তু এখানে আমি দেখায় দিয়েছি। এখানে দেখেন এই যে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, এখানে কিন্তু প্রতিটা যেগুলো অ্যাসেট প্রতিটার কিন্তু এখানে অ্যাকাউন্ট কিন্তু এখানে আপনার আছে। তো এইখানে আপনার কি করতে হবে, এটা আপনার জার্নালের মাধ্যমে এখানে দিতে হবে। আর জার্নাল তো আমরা সবাই জানি যে কিভাবে দিতে হবে। সো আদারওয়াইজ আপনার কিন্তু ডেপ্রিসিয়েশন এখানে দেওয়ার কিন্তু কোনো ওয়ে নাই। আর আপনাদের নেক্সট ক্লাসটা আমি আপনাদের মধ্যে যার কাজ মানে যিনি আগায় থাকবে কাজটা, সো তার অ্যাকাউন্টসটা মানে এখানে ওপেন করে তার রিপোর্টটা মানে একটা ক্লায়েন্টের রিপোর্ট আপনি কিভাবে চেক করবেন, একটা ক্লায়েন্টের রিপোর্ট আপনি কিভাবে চেক করবেন, কোনগুলো আপনাকে চেক করতে হবে, কোন কোন জিনিসগুলো আপনার ভুল হওয়ার সম্ভাবনা থাকে, সো সেইগুলো আমি আপনাদের দেখায় দিব, যাতে আপনার কোনো ক্লায়েন্ট যদি আপনাকে বলে যে আমার রিপোর্টটা একটু চেক করে দেখো যে কোনো ভুল হয়েছে কিনা বা কোথাও ভুল আছে কিনা, যাতে আপনারা ইজিলি কি করতে পারেন জিনিসটা চেক করে বুঝতে পারেন যে আপনার কোন জিনিসটা আপনার ভুল হয়েছে বা ভুল হতে পারে। সো আপনাদের তাহলে নেক্সট রিভিউ ক্লাস দিয়ে একদম ইনশাল্লাহ আপনার যেটা কমপ্লিট করে দিব। আর কুইক বুকসটা আমি আপনাদের দেখায় দিব যে কুইক বুকসটা কিভাবে ওপেন করতে হয়। আর কুইক বুকসটা কিন্তু একটু অ্যাকাউন্ট ওপেন করাটাও কিন্তু ঝামেলার, আবার আপনার কুইক বুকসে আপনার কাজ করাটাও একটু টাফ, যেটার মতো অত সহজ না। ওকে, ঠিক আছে, তাহলে আপনারা আপনাদের নেক্সট ক্লাসটা থাকবে এই জেরোরই একদম ফাইনাল আপনার রিভিউ ক্লাস হিসেবে নেক্সট ক্লাসটা থাকবে। সো আপনারা সবাই জয়েন দিবেন। ওকে, ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।